quantity. So competitive market-এ marginal revenue is equal to price. কিভাবে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস? দেখেন, মার্জিনাল রেভিনিউ আর আপনার প্রাইসের কি বলে, প্রাইসের ক্যালকুলেশন সমান, তাই না? চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি ইজ মার্জিনাল রেভিনিউ। দেখেন, এই যে আপনার এভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস, ঠিক আছে? সো এই যে দেখেন, এভারেজ টোটাল রেভিনিউ প্রাইস ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি ডিভাইডেড বাই টোটাল রেভিনিউ, ঠিক আছে? সো মানে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস, এটা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? যদি হয় তাহলে একটু বলেন, না নাহলে আই উইল কন্টিনিউ। আচ্ছা, তাহলে চলেন আমরা একটা কম্পিটিটিভ ফার্মের একটা করি, কি বলে, ম্যাথ করি। যদি আমাদের কোয়ান্টিটি দেয়া থাকে এবং প্রাইস দেয়া থাকে, হ্যাঁ, তাহলে আমরা এই টোটাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ বের করতে পারবো, তাই না? এটা একটু দেখেন, আমি 1 মিনিট আসতেছি, মানে 1 মিনিট ব্রেক নিচ্ছি। আপনি এটা দেখেন যে টোটাল রেভিনিউ কিভাবে আমি ক্যালকুলেট করেছি, এভারেজ রেভিনিউ আমি কিভাবে ক্যালকুলেট করেছি, এন্ড মার্জিনাল রেভিনিউ আমি কিভাবে ক্যালকুলেট করেছি। আমি মানে এই পার্টটা হ্যাঁ, ঠিক আছে। তো এটা তো সোজা ম্যাথ। তো দেখেন, আমার মার্জিনাল রেভিনিউ প্রত্যেকটা মানে ইয়েতে এক, মানে আমি কোয়ান্টিটি যতই সেল করি না কেন, আমার মার্জিনাল রেভিনিউ প্রত্যেকটা ক্ষেত্রে এক, এবং ওইটা ইজ ইকুয়াল টু আমার প্রাইসের সমান। কিন্তু আমার টোটাল রেভিনিউ আর এভারেজ রেভিনিউ চেঞ্জ হইতে থাকে কিসের সাথে? কোয়ান্টিটির সাথে, রাইট? মানে আমার প্রাইস আর মার্জিনাল রেভিনিউ কোয়ান্টিটির সাথে চেঞ্জ হয় না, আমার টোটাল রেভিনিউ আর এভারেজ রেভিনিউ কোয়ান্টিটির সাথে চেঞ্জ হচ্ছে। আবার দেখেন, আপনার যেহেতু আমাদের এভারেজ রেভিনিউ হচ্ছে প্রাইসের সমান, তার মানে এভারেজ রেভিনিউ আমার চেঞ্জ হয় না। তাহলে শুধুমাত্র আমার কি চেঞ্জ হচ্ছে? টোটাল রেভিনিউটা চেঞ্জ হচ্ছে। তো এটা কেন, ওয়াই, সেটা চলেন আমরা একটু দেখি। The goal of a competitive firm is to maximize profit, and this means that the firm will want to produce the quantity that maximizes the difference between total revenue and total cost. Okay, তো এটা তো আমরা বুঝছি।
তো আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন কিভাবে সম্ভব তাহলে একটা ফার্মে? তো চলেন আমরা এটা আরেকটা মানে যেহেতু আমরা এখন মার্জিনাল রেভিনিউ, টোটাল রেভিনিউ এগুলো সব পারি এবং আমরা প্রিভিয়াস ক্লাসে কস্টের ফাংশনটাও পড়েছি, তাহলে আমরা দেখি যে যদি আমার কোয়ান্টিটি প্রডিউস 1 2 3 4 5 6 7 8 হয় এবং আমার টোটাল রেভিনিউ হচ্ছে কত গ্যালন আমি তৈরি করি সেটার উপরে নির্ভর করে, এবং সেটা হচ্ছে আপনার টোটাল রেভিনিউটা যদি দেয়া থাকে আর প্রাইসটা যদি দেয়া না থাকে আমরা বুঝতেই পেরেছি প্রাইস কত। কারণ হচ্ছে যদি টোটাল কস্ট, তো টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট, তাহলে প্রফিট কত? কস্ট মাইনাস মানে রেভিনিউ মাইনাস কস্ট মানে -3। তাহলে টোটাল রেভিনিউ যদি 6 হয় তার মানে তার মানে প্রাইস হচ্ছে 6, তাই তো? এই যে প্রাইস হচ্ছে 6, তাই তো? কারণ হচ্ছে মার্জিনাল রেভিনিউ 1, তো আর প্রফিট হচ্ছে -3 1 4 6 7 7 6 4 1। দেখেন আমি তো কোয়ান্টিটি বাড়াইতেছি, তাহলে তো আমার প্রফিটও, টোটাল কস্টও বাড়তেছে, টোটাল রেভিনিউ বাড়তেছে, ঠিক আছে? কিন্তু আমার প্রফিট কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে বাড়ে একটা সার্টেন টাইম পর্যন্ত, তারপরে আমার কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে কমে যায়। এখন দেখেন কোন পয়েন্টে কমতেছে। দেখেন আমি যখন 4 থেকে 5-এ যাই, হ্যাঁ, তখন আমি 24 থেকে 30-এ যাই। সো আমার টোটাল রেভিনিউ 17 থেকে 23-এ হয়, কারণ আমি 5টা সোল্ড করেছি, 6 5 6 30, এবং ওইটা যেহেতু টোটাল কস্ট 23, তাহলে আমার রেভিনিউ আছে মানে রেভিনিউ থেকে কস্ট বাদ গেলে প্রফিট আসে 7, রাইট? তাহলে আমি 23 রেভিনিউ পাই, কিন্তু 7 আমার প্রফিট থাকে। আবার এই 0.4 আমি যদি 4টাও প্রডিউস করি তাহলে আমি 24 আমার টোটাল রেভিনিউ হয়, কিন্তু আমার টোটাল কস্ট 17, তাহলেও আমার প্রফিট থাকে 7, ঠিক আছে? কিন্তু দেখেন টোটাল রেভিনিউ থাকে হচ্ছে 24 আর 30, কারণ আমি একটা জিনিস বেশি তৈরি করছি, কিন্তু আমার প্রফিট কিন্তু দুই জায়গায় সমান, ঠিক আছে? এখন এরপরে আবার যখন আমি 5 থেকে 6, আমার কিন্তু দেখেন রেভিনিউ বাড়ছে, তাই না? কারণ আমি তো বেশি বিক্রি করতেছি 36, কিন্তু সাথে সাথে আমার টোটাল কস্ট বেড়ে গেছে না, টোটাল কস্ট তো বাড়বেই। ল অফ ডিমিনিশিং রিটার্নের জন্য আমার কস্ট বেশি বেড়ে গেছে, কারণ এখন আমার আর এফিশিয়েন্ট ইউজ অফ প্রোডাকশন হচ্ছে না, এই জন্য আমার টোটাল কস্টটা বেড়েছে। মানে এখানে যত মানে যেভাবে বেড়েছে তার থেকে বেশি বেড়েছে, কারণ তার মানে কি আমার পার ইউনিট প্রোডাকশন কস্ট এখানে বেশি। এই 5-এর থেকে 6 গেলেই আমার পার ইউনিট প্রোডাকশন কস্টটা বেড়ে যায়, রাইট? তো তাই আমার প্রফিটটা কমে আসে, 6 হয়ে যায়। তাহলে দেখেন আমার তো মার্জিনাল রেভিনিউ 6 আমি জানি, আমার প্রাইসও 6 আমি জানি, তাহলে আমার মার্জিনাল কস্ট কত আমি কিভাবে বের করব? আমাদের ওই আগের ম্যাথ অনুযায়ী এই যে মার্জিনাল কস্ট বের করে হচ্ছে টোটাল চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। তো চেঞ্জ ইন টোটাল কস্ট আর চেঞ্জ ইন কোয়ান্টিটি তৈরি করে দেখেন মার্জিনাল কস্ট 4 4 5, তারপরে 6 7, তারপরে 8 9, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনার এই যে প্রফিটে মানে যদি আমি চেঞ্জটা দেখতে চাই যে কোয়ান্টিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রফিটের কি চেঞ্জ হয়, প্রথমে আমি আমার প্রথম প্রফিট যদি এই যে 0 আর 6 থাকে, আর আমার কস্ট থাকে, আমার প্রথম প্রফিট কত? এই যে প্রফিট হচ্ছে থাকে হচ্ছে কত থাকে? 6 মাইনাস 5 1, তাই তো? তারপরের প্রফিট থাকে হচ্ছে 4, তাহলে প্রথমবার প্রফিট থাকে হচ্ছে মানে -3 তো থাকে, পরের বার হয়ে যায় হচ্ছে 4, তারপরের বার 3, তারপরে 2, তারপরে 1, মানে প্রফিট আস্তে আস্তে কমতেছে, তারপরে 0 হয়ে যাচ্ছে। দেখেন আমার রেভিনিউ হয়েছে, এখানে তো আমার লস দেখাচ্ছে না, আমার প্রফিট দেখাচ্ছে 6, কিন্তু আমার চেঞ্জ ইন প্রফিট দেখাচ্ছে -1। কেন? কারণ হচ্ছে আমি মার্জিনাল রেভিনিউ মাইনাস মার্জিনাল কস্ট হচ্ছে আমার চেঞ্জ ইন প্রফিট। তো আমার মার্জিনাল রেভিনিউ ছিল 6, তারপরে আমার মার্জিনাল রেভিনিউ 2, তাহলে আমার চেঞ্জ ইন প্রফিট হচ্ছে 4, তারপরে হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউ ছিল 6 আর মার্জিনাল কস্ট। আপনি কি বুঝতে পারছেন মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট কেন করছি, টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট কেন নিচ্ছি না? কারণ আমি জানতে চাই যে একটা অ্যাডিশনাল ইউনিট তৈরি করলে আমার প্রফিটের কি চেঞ্জ আসে, তাই
মার্জিনাল রেভিনিউ মানে কি, একটা এডিশনাল ইউনিট তৈরি করে আমার কি অ্যাডিশনাল রেভিনিউ জেনারেটেড হয়, এবং মার্জিনাল কস্টটা কি, একটা এডিশনাল ইউনিট তৈরি করতে আমার কি অ্যাডিশনাল কস্ট হয়, রাইট? তো দেখেন প্রফিট, আমার প্রফিট চেঞ্জটা প্রথমে কমতে 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 জিরো হয়ে যায়, তারপর নেগেটিভ হয়ে যায়। তো আমরা তো চাই না আমাদের নেগেটিভ হোক, রাইট? জিরো পর্যন্ত ওকে। কেন জিরো পর্যন্ত ওকে? দেখেন, কারণ আমি আমার হাইয়েস্ট প্রফিট 7, আমি এইটা এখানে এনজয় করতে পারি। তখন আপনি বলবেন মিস এখানে নাম্বারেও তো হাইয়েস্ট প্রফিট 7ই থাকে। হ্যাঁ, তাহলে আমরা ওই 4 না নিয়ে 5কে কেন বলবো যে এটা বেটার? কারণ হাইয়েস্ট প্রফিট এটা, কারণ হচ্ছে দেখেন আপনার রেভিনিউ, মানে আপনি তো তাহলে ইনএফিশিয়েন্ট থাকবেন, আপনি তো আরো তৈরি করতে পারেন, এবং তৈরি করলে আপনি আরো বিক্রি করতে পারবেন। তাহলে এই 30টা ইজ মোর ডিজায়ারেবল। তাই ঠিক আছে, আমি ম্যাক্সিমাইজ করতে চাই আমার প্রফিট। তাহলে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট কোনটা? দেখেন যেইখানে মানে এই যে জিরো আসছে চেঞ্জ ইন প্রফিট, তার মানে আপনার মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ যেই পয়েন্টে আপনার সমান, সেই পয়েন্টে দেখেন, সেই পয়েন্টটাই 7, মানে সেই পয়েন্টটাতেই আমি 23, তার মানে আমি 5 হচ্ছে আমার ম্যাক্সিমাম কোয়ান্টিটি আমি প্রডিউস করতে পারবো টু এনজয় আমার ম্যাক্সিমাম প্রফিট। এখন ধরেন এই অঙ্কটা তো আমি দিলাম, আপনি এরকম আরেকটা অঙ্ক করতে পারেন। চলেন আমরা করি বই থেকে, তারপরে আমরা এটাকে গ্রাফে নিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলেন আপনাদের কাছে, আমাদের কাছে তো বই আছে, লেট আস ওপেন আওয়ার বুক। Let us do a math. ঠিক আছে, chapter 14. এই যে 4 এ আমরা এই ম্যাথটা আছে। ওকে, সো ইফ you do not have your book with you, you can use this book. এই যে এখানে টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ দেয়া আছে, আর কোয়ান্টিটি দেয়া আছে। তো এইটা ক্যালকুলেট প্রফিট ফর ইচ কোয়ান্টিটি, হাউ মাচ প্রফিট শুড দ্য ফান্ড প্রডিউস টু ম্যাক্সিমাইজ প্রফিট। তো চলেন আমরা তাহলে এইটা করতে হলে আমাকে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টও বের করতে হবে, এবং তারপরে আমরা গ্রাফে আপনার প্রেজেন্টেশন করতে পারবো। তো চলেন এই ম্যাথটা করেন, আপনারা সবাই পেন অ্যান্ড পেপার নেন এবং এই ম্যাথটা করেন। সো ফর ডুইং দিস ম্যাথ আপনাকে টাইম দেওয়া হলে আপনি করতে থাকেন। আমিও এই যে আমার তো আর ম্যাথটা করা নাই, আমি আপনাদেরকে উত্তরটা বলে দিই। আপনারা ম্যাথটা করেন।
এই যে বলেন আপনাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট কত আসছে? প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট হচ্ছে যেখানে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু প্রাইস, সেটাই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট হবে। ঠিক আছে? কেন হবে? বলেন কেন হবে? কারণ ওই পয়েন্টের নিচে গেলে আমাদের লস হবে, তাই। কারণ আমি ওই পয়েন্টেই হাইয়েস্ট রিটার্ন পাবো, তারপরে গেলেই আমাদের মার্জিনাল প্রফিট জিরো মানেই তো হচ্ছে যে আমাদের ম্যাক্সিমামে আসি, তারপরে গেলে আমার লস হবে, তাই। ঠিক আছে? এই যে আপনারা ম্যাথটা করতে আরো 2 মিনিট দিচ্ছি, তারপরে আপনারা আমাকে বলবেন ওই প্রফিট। এটা কি 6.5 আসে? না, 6.5 আসবে কেন? আচ্ছা সরি, আপনি ওই যে একটা টেবিল করে ফেলেন, হ্যাঁ, টেবিলে ম্যাথটা করেন। এই যে দাঁড়ান, আমি ইউনিভার্সিটিতে থাকলে, ক্লাসে থাকলে আপনাদেরকে বোর্ডে করাতাম, এখন যেহেতু ক্লাসে নাই তাই বোর্ডে করাতে পারছি না।
ম্যাম প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট কি 6 আসে? আমার তো আপনার মতো 6ই আসছে, মানে 6 আর মানে 2 আর 3 মাঝখানে আসছে আর কি, মানে 3 আর 4, 2, 3, 4 এর মাঝখানে আসছে। কারণ 6 আপনার 8 তো আমাদের মার্জিনাল রেভিনিউ, আর মার্জিনাল কস্ট হচ্ছে আমাদের ওই ওই মাঝামাঝি একটা পয়েন্টে আসে। আমি আর কি মার্জিনাল রেভিনিউ পর্যন্ত আসছে, এখনো মার্জিনাল কস্টটা আমি ক্যালকুলেট করি নাই, মানে আই এম ডুইং ইট ইন এক্সেল। এই যে আপনাকে দেখায়, অন্যরা বোধহয় বসে বসে আছে না, কেউ কিছু করছে না। ম্যাম এটা কি 5 and 6 এর মাঝখানে হয়? হ্যাঁ, আচ্ছা, আর তার আগে আপনি Five- মার্জিনাল কস্ট করেন। আমি তো মার্জিনাল রেভিনিউ পর্যন্ত আসছি, তারপরে মার্জিনাল কস্ট কিভাবে ক্যালকুলেট করে? চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ালিটি। কোয়ান্টিটি। তাহলে টোটাল কস্ট চেঞ্জ ইন কোয়ান্টিটি, তাহলে 8 থেকে টোটাল কস্ট 8 থেকে 9 হয়েছে, তাহলে 1 হয়েছে না? তাহলে মার্জিনাল কস্ট কত প্রথমে? 1, তারপরে তারপরে প্রত্যেকবারই 1 হচ্ছে। আচ্ছা, ওইভাবে করে অঙ্কটা করা আছে। টু, 6, 8, তারপর 10। আচ্ছা, মানে আমি ক্যালকুলেটটা করলাম না, আপনারা করলেন। এইবার হচ্ছে আমাদের থিওরিটাতে কি বলছে? থিওরি বলছে যে আমার মার্জিনাল কস্ট কমতে থাকবে না, তারপরে 0 হবে, তারপরে বাড়তে থাকবে। দেখেন 0 মানে 0 তো আর হয় না, ওই 2-তে আসছে, তার মানে হচ্ছে আমার এই যে এই জায়গাটায় হচ্ছে আমার, তার মানে হচ্ছে আমার মানে আপনার, আচ্ছা আমি আবার তাহলে ইয়ে মার্জিনাল প্রফিটও বের করি, তাই না? তাহলে আমার 0টা দেখতে সুবিধা হবে। ওই জানি আমি বের করছি কি চেঞ্জ ইন প্রফিট। হ্যাঁ, এটাকে লিখি চেঞ্জ ইন প্রফিট। চেঞ্জ ইন প্রফিটটা দেখেন কত আসে। চেঞ্জ ইন প্রফিট আসে, ফার্স্ট ইজ 0। হ্যাঁ, চেঞ্জ ইন প্রফিট হচ্ছে 0 না নেগেটিভ, মানে এইটা তো না, এখানে হবে। মানে -8 না, মানে প্রথমবার ছিল, প্রথমে তো আপনার প্রফিট আসে না, কারণ আপনার কস্ট আছে কিন্তু রেভিনিউ নাই। তাহলে প্রথমবার প্রফিট তো -8, তারপরের বার প্রফিট হচ্ছে -1, তাই না? তাহলে আপনার চেঞ্জ ইন প্রফিট হচ্ছে প্রথম মানে -8 মাইনাস -1, তার মানে -9। তারপরে কত? 6 - 1, 5। হ্যাঁ, তারপরে কত? 13 থেকে 16, 6 গেলে 7 ম্যাম। বলতে থাকেন, আমি তো লিখতে থাকি। ম্যাম তারপর 7, তারপর 7। 34 থেকে 27 গেলে ম্যাম 7। ম্যাম তারপর 7। চেঞ্জ ইন প্রফিট প্রত্যেকবারই 7 আসতেছে, তাই তো? কিন্তু চেঞ্জ ইন ম্যাম প্রফিট চেঞ্জ ইন কমতে প্রফিট থাকবে। হচ্ছে এম আর মাইনাস এম সি না? চেঞ্জ ইন হ্যাঁ প্রফিট হ্যাঁ, তো এটা তো আমরা ভুল করছি, আমাদের ফর্মুলাটাই তো ভুল লিখছি। সেটাই তো ম্যাম, এটাই বলছিলাম 7 হয়। হ্যাঁ, মানে প্রথমটা হবে মানে মার্জিনাল রেভিনিউ মাইনাস মার্জিনাল কস্ট হচ্ছে চেঞ্জ ইন প্রফিট, তাই তো? এইটা মাইনাস এইটা, মানে কমবে তো, আমাদের তো বাড়ার কথা না। এই যে 0 আসছে এখানে চেঞ্জ ইন প্রফিট, তাহলে আমার দেখেন আমাদের নিয়ম কি ছিল? মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট
আর প্রফিট সেখানে 0, সেটাই হচ্ছে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট কত? 6, তাই না? 6ই তো জি ম্যাম। পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজ হয়, যেখানে হচ্ছে প্রাইস ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। ঠিক আছে? ওকে, তো এইভাবে করে আপনাকে ম্যাথটা করতে হবে, পারছেন না? তো ধরেন এইখানে তো কত পরে 0 আসছে, হ্যাঁ, তো এরকম আপনাদেরকে অফকোর্স আমরা এমন ম্যাথ দিব যেটা আপনি করতে পারেন। তো এই প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্টটা বের করতে হবে। এখন আপনি যদি ওইটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে চান, মানে সবকিছুই যখন আপনি এই যে গ্রাফে বসায় দিবেন, যে এভারেজ টোটাল কস্ট, এভারেজ ভ্যারিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, তখন দেখবেন যে যেই পয়েন্টে আমার মার্জিনাল রেভিনিউ আর এভারেজ রেভিনিউ ক্রস করে, সেই পয়েন্টটাই আসলে profit maximization point. The firm maximizes profit by producing the quantity at which marginal cost equals to marginal revenue. মানে মার্জিনাল, এই যে এটা তো মার্জিনাল কস্ট কার্ভ, ঠিক আছে? এটা হচ্ছে কোনটা মার্জিনাল, এই যে এটা মার্জিনাল কস্ট কার্ভ। সো মার্জিনাল কস্ট যেটা মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল ও সরি, ও আমি তো গ্রাফ দেখছি। এই যে আমরা এই সবকিছু যদি আমরা গ্রাফে করে দিই, তাহলে দেখা যায় যে এই যে আমার মার্জিনাল কস্ট কার্ভ, আর এইটা হয় হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউ কার্ভ। তো যেই পয়েন্টে মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ ইন্টারসেক্ট করে, আমরা সেইটাই আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট হয়। ঠিক আছে? ম্যাম এইভাবেও তো বোঝা যায় না যে এখানে চেঞ্জ ইন প্রফিটটা 0 হবে, এটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট। হ্যাঁ, সেটা করলেও করতে পারেন, একই কথা। মানে যেখানে প্রফিট 0, মানে কি নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত আমি প্রফিট ম্যাক্সিমাইজ করি, একদম নেগেটিভ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে পয়েন্টটাতে আমার হয় দেখা যায় যে ওইটা ওই পয়েন্ট ওই কোয়ান্টিটিতে আমার সবচেয়ে হাইয়েস্ট মানে প্রোডাকশনে, মানে ধরেন প্রফিট একই রকম হলেও আমার এই প্রোডাকশন এফিসিয়েন্সিটা এনশিওর করে ওই পয়েন্টটা, যেই পয়েন্টে আমার মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ এবং প্রাইস সমান হয়ে যায়। ঠিক আছে? এখন মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট এই দুইটা তো যেহেতু ইন্টারসেক্ট করেছে, মানে কি দুইটা এক আছে, তো ওই দুইটা বিয়োগ করলে তো 0ই হবে, বুঝছেন না? সো 0তেই হবে। হ্যাঁ, কারণ এই দুইটা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, মানে কি ইকুইলিব্রিয়াম, মানে দুইটাই সমান, তাহলে ওই দুইটা বিয়োগ করলে তো 0ই হয়। সো আপনারা হোপফুলি আপনার প্রফিট ম্যাক্সিমাইজ কোয়ান্টিটিটা বের করতে পারবেন অ্যাজ এ ম্যানেজার। মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস টু মার্জিনাল কস্ট যেখানে, এবং ওইটাই যদি আপনার প্রাইস হয়, তাহলে এখন হচ্ছে আমার ম্যানেজার হিসেবে ডিসিশনটা হচ্ছে কখন আমি শাটডাউন করব, কখন আমি নিউ ইনভেস্টমেন্ট করব, কখন আমি অন্য নতুন মার্কেটে যাব, আর কখন আমি এক্সিট করব ফ্রম দ্য মার্কেট, যেই মার্কেটে আমার পোষাচ্ছে না। সো উই হ্যাভ, মানে এখন এইগুলা সব ডিপেন্ড করে হচ্ছে আপনার আমার এই মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট এবং কস্টের উপরে। আপনি দেখেন, যতক্ষণ পর্যন্ত না আমি আমার মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের থেকে বেশি হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি প্রফিট আর্ন করতে পারি না, আমি প্রোডাকশন চালাই দিতে পারি। কিন্তু যেই মুহূর্তে আমার মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট থেকে কম হয়, তখনই কিন্তু আমি লস্ট হওয়া শুরু করি। মানে আমার মানে অ্যাকাউন্টিং প্রফিটে দেখা যায় আমি প্রফিট করছি, কিন্তু আসলে আমি পার ইউনিটে লস করছি। ঠিক আছে? তো এই জন্যই যখন মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট হয়, তখনই প্রফিট ম্যাক্সিমাইজ হয়। ঠিক আছে? এখন আমি কতক্ষণ পর্যন্ত তার মানে মার্কেটে থাকবো, এতক্ষণ পর্যন্ত আমি মার্কেটে তো থাকতে পারবোই, তাই না? যখন আমি এইটা থাকি, তখন আমি
আরো ইনভেস্ট করব, রাইট? কেন আমি আরো ইনভেস্ট করব? কারণ হচ্ছে যে আমি তো যত বেশি কোয়ান্টিটি বাড়বো আমার তত বেশি এভারেজ মানে পার ইউনিট তৈরি করার খরচটা কমতে থাকবে, তার মানে আমার প্রফিট বাড়তে থাকবে। তো আমি ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমার মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট সমান না হয়েছে, তাই তো? তো এই জন্য প্রাইসটা, এই যে দেখেন, এই যে প্রাইসটা আমি এখানে না দিয়ে এখানে ওইটা তো আমি বলে ফেলছি, ওইটাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে কেন আমি, কারণ আমার যেখানে ম্যাক্সিমাম সেইটাই তো আমি প্রাইস রাখবো, তাই না? তো the firm's short-run decision to shut down. So a shut down refers to a short-run decision not to produce anything during a specific period of time because of current market condition. An exit refers to a long-run decision to leave the market. So shut down মানে হচ্ছে এই যেমন ধরেন এখন আমাদের মিডল ইস্টে অয়েল প্রোডাকশন শাট ডাউন রেখেছে, কে? কাতার। কারণ ওর অয়েলের ওর প্রোডাকশন ফ্যাসিলিটিতে আপনার ড্রোন হামলা হয়েছে, তাই সো ও শাটডাউন রেখেছে। তার মানে কি ওই স্পেসিফিক টাইমে মার্কেট কন্ডিশনটাকে, মার্কেট কন্ডিশন ওকে ফোর্স করেছে শাটডাউন করতে। ওইটা তো হচ্ছে এক্সটার্নাল, যে আমার অর্গানাইজেশন অ্যাক্সিডেন্ট হয়েছে, ফায়ার লাগছে, অথবা আমার ওইটার নাম কি জানি, আমার মেশিন নষ্ট হয়ে গেছে, তখন আমি শাটডাউন করব। সেটা হচ্ছে এক রকমের কন্ডিশন। আমরা কস্ট দিয়ে কিভাবে বুঝবো যে কখন আসলে শাটডাউন করার সময় এসেছে আর কখন আমার এক্সিট করার সময় হয়েছে? শাটডাউন বলতে বোঝায় হচ্ছে যে আপনি কিছু সময়ের জন্য মার্কেট কন্ডিশনের উপর বেস করে বন্ধ রাখলেন, আপনি চলে যান নাই, লিকুইডিফাই করে ফেলেন নাই। এক্সিট ফ্রম দ্য মার্কেট মানেই হচ্ছে যে আপনি ওই মার্কেট থেকে চলে গেছেন। ওকে, সো আবার শাটডাউন এর পরে যদি আপনি নাও খুলতে পারেন, তখন আপনাকে আর কি, আপনি বিজনেস রিজলভ করে ফেলে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট আপনি তো চাবেন যে আপনি স্টে মার্কেট, আপনি শাটডাউনও করতে চাবেন না, এক্সিটও করতে চাবেন না। কিন্তু মার্কেট কন্ডিশন যদি এমন হয় যে আপনাকে শাটডাউন করতে হয়, এখন এটা আমরা ডিটারমাইন করি, অফকোর্স দেয়ার আর আদার ফোর্সেস টু। আর কস্ট দিয়ে কিভাবে ডিটারমাইন করি আমরা এই জিনিসটা? তো এইটা জানতে হলে আমাকে প্রথমে sunk cost কি সেটা জানতে হবে। So the firm considers its sunk cost when deciding to exit but ignores them when deciding whether to shut down. Sunk costs are costs that have already been committed and cannot be recovered. যে আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আপনি অলরেডি তো মেশিন কিনে ফেলছেন, অলরেডি ল্যান্ডটা কিনে ফেলছেন, তো এইটা হচ্ছে আপনার সাঙ্ক কস্ট। আপনি যদি শাটডাউন বা এক্সিট যেটাই করেন, এই কস্টটা আপনি রিকভার করতে পারবেন না। মেশিন তো ডেপ্রিসিয়েশন হয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ল্যান্ড আপনি বিক্রি করতে পারেন, ল্যান্ড হয়তো আপনি আপনার বিক্রি করতে পারেন, বাট এই কস্টটা তো অলরেডি ইনকার্ড হয়ে গেছে, আপনি আর এই কস্টটা ফেরত পাবেন না। এই জন্য সাঙ্ক কস্ট মানেই হচ্ছে দ্যাট কস্ট দ্যাট হ্যাভ অলরেডি ইনকার্ড। সো আপনি যখন শাটডাউন করেন তখন সাঙ্ক কস্টটাকে আপনি রেখে দেন। কেন? কারণ আপনি যখন শাটডাউন করবেন তখন আপনাকে সাঙ্ক কস্টটা কনসিডার করতে হবে, কারণ তখন তো আপনি চলেই যাচ্ছেন না, ওয়েন ইউ এক্সিট ফ্রম দ্য মার্কেট। তো শাটডাউন কখন? যখন হচ্ছে আপনার, মানে আমি যে বললাম কস্টের উপরে ডিপেন্ড করবে, যে যখন টোটাল রেভিনিউ আপনার লেস দেন আপনার ভ্যারিয়েবল কস্ট, তার মানে আপনার ভ্যারিয়েবল কস্ট আপনার টোটাল রেভিনিউ থেকে বেশি। সো অফকোর্স আপনার কস্ট যদি রেভিনিউ থেকে বেশি হয় তাহলে তো আপনাকে শাটডাউন করতে হবে। দেখেন টোটাল রেভিনিউ আর ভ্যারিয়েবল কস্ট বলছে। আর শাটডাউন কখন? যখন আপনার টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি, আর মানে কোয়ান্টিটি দিয়ে যদি দুইটাকে ভাগ করি তাহলে হচ্ছে প্রাইস এভারেজ ভ্যারিয়েবল কস্টের যখন সমান হয়, কম হয়, তখন আমি শাটডাউন করি। ঠিক আছে, এই যে দেখেন এটা কিভাবে আসছে। মানে মানে প্রথম হচ্ছে সোজা কথা, আমার যখন রেভিনিউ কস্টের থেকে বেশি কমে যাবে তখন আমাকে শাটডাউন করতে হবে, আমি কি লসে চালাবো নাকি? তা আপনি বলতে পারেন মিস টোটাল কস্ট না নিয়ে ভ্যারিয়েবল কস্ট কেন নিয়েছে? টোটাল ভ্যারিয়েবল কস্ট নিয়েছে কারণ হচ্ছে টোটাল কস্ট তো ফিক্সড, যেটা আমরা সাঙ্ক কস্ট বলি,
আর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে যত প্রডিউস করেন সেই অনুযায়ী কস্টটা আয়দার বাড়ে অথবা কমে, মানে ভ্যারি করে আর কি। আপনি যত বেশি প্রোডাকশন বাড়বে তত বেশি কস্ট বাড়বে, সেটাকে কারণ আপনার র মেটেরিয়ালস, মানুষ বেশি লাগবে, বেতন, এই জন্য এটা হচ্ছে। তো আপনার রেভিনিউ যদি, টোটাল রেভিনিউ যদি আপনার ভ্যারিয়েবল কস্টের থেকে কম হয় তাহলে তো আপনাকে শাটডাউন করতে হবে। এখন দুই সাইডে যদি আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ করি তাহলে টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি মানে হচ্ছে প্রাইস, আবার ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি মানে হচ্ছে এভারেজ ভ্যারিয়েবল কস্ট। তো আমরা এই সোজা সিম্পল ইকুয়েশন থেকে কি পাইলাম, যে ফার্মস শুড শাট ডাউন ওয়েন ইটস প্রাইস ইজ লেস দেন এভারেজ ভ্যারিয়েবল কস্ট। লেস দেন এভারেজ ভ্যারিয়েবল কস্ট হইলেই আমার আসলে প্রফিট থাকে না, প্রফিট কমতে থাকে। সো এই জন্য ফার্ম যখন দেখবে যে ওর এভারেজ ভ্যারিয়েবল কস্টটা প্রফিটের থেকে বড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তখন ফার্ম শুড ডিসাইড টু শাট ডাউন। আর এটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এটা তো মার্জিনাল কস্ট, এটা হচ্ছে এভারেজ টোটাল কস্ট, এভারেজ ভ্যারিয়েবল কস্ট। এই যে দেখেন, এই যে এই জায়গাটায় যেখানে মার্জিনাল কস্ট আর এভারেজ ভ্যারিয়েবল কস্ট ইন্টারসেক্ট করেছে, দেখেন যে ফার্ম প্রাইস ইজ মোর দেন এভারেজ টোটাল কস্ট, দ্য ফার্ম উইল কন্টিনিউ টু প্রডিউস অ্যাট প্রফিট। তাই না, আমরা গত ইয়ে থেকে শিখেছি। আর এবার কি শিখলাম, ওয়েন প্রাইস ইজ লেস দেন এভারেজ ভ্যারিয়েবল কস্ট তখন আমি শাট ডাউন করবো, আর যখন মোর দেন এভারেজ ভ্যারিয়েবল কস্ট ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউ করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হোয়াট উই হ্যাভ সেড। শর্ট রানে শাটডাউন করবো না লং রানে শাটডাউন করব, বলছে the portion of the marginal cost curve that lies above average variable cost is the competitive firm's short run supply curve। এই যে এটা হচ্ছে ফার্মের শর্ট রান সাপ্লাই কার্ভ, আপনার মার্জিনাল কস্ট কার্ভটা। এই যে এটা হচ্ছে আপনার সাপ্লাই কার্ভ, মার্জিনাল কস্টকে সাপ্লাই কার্ভ বলতেছে। কেন সাপ্লাই কার্ভ? আপনি তো কখন শাটডাউন করবে, তার মানে আপনি সাপ্লাই বন্ধ করে দিবেন, আপনার মার্জিনাল কস্টের উপরে ডিপেন্ড করতেছে। কারণ দেখেন যেই পয়েন্টে এভারেজ ভ্যারিয়েবল কস্ট মার্জিনাল কস্টের উপরে উঠে গেছে তার মানে আপনি লস করছেন, তাই ওইটা আপনার শাটডাউন পয়েন্ট। ঠিক আছে, আর লং রানে কি আপনি কি করবেন, এক্সিট করবেন, যে আপনার প্রফিট না হলে তো আপনি ওই মার্কেট থেকে চলেই যাবেন, রাইট? মানে শাটডাউন না করে আপনি ওই মার্কেট থেকে অন্য মার্কেটে চলে যাবেন। ওটা কখন করবেন? ওয়েন ইয়োর টোটাল রেভিনিউ ইজ লেস দেন ইয়োর টোটাল কস্ট। তার মানে আপনার রেভিনিউ টোটাল যত টাকা ইনকাম করেন তার থেকে যদি আপনার টোটাল কস্ট বড় হয় তার মানে আপনি তো লস করছেন, তো লস হইলে তো আপনাকে করতে হবে। এখন দুই সাইডে যদি কোয়ান্টিটি দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাই, প্রাইস আর এভারেজ টোটাল কস্ট পাই। তাহলে আমার এক্সিট ফ্রম দ্য মার্কেট বা অন্য মার্কেটে এন্টার করার ইয়েটা হচ্ছে যখন আমার প্রাইস উইল বি লেস দেন আমার এভারেজ টোটাল কস্ট। ঠিক আছে, তো মানে কিভাবে আমি এভারেজ টোটাল কস্টটা পাইলাম? কারণ আমি তো নর্মাল জিনিস, আমার টোটাল রেভিনিউ টোটাল কস্টের থেকে কম হলে আমার তো লস হচ্ছে, তা আমার শাটডাউন করা উচিত বা এক্সিট করা উচিত। সো আমি প্রায় কোয়ান্টিটি দিয়ে ভাগ করলেই আমি পেয়ে যাই। তো এই জন্য বলছে ওয়েন প্রাইস ইজ less than average total quantity, the cost, average total cost, then I should shut down. আর কখন আমি এন্টার করব? অফকোর্স যখন আমার প্রাইস ইজ মোর দেন এভারেজ টোটাল কস্ট, রাইট? তখন আমি ওই মার্কেটে এন্টার করবো, মানে এইটার উল্টাটা আর কি। এন্ট্রি ডিসিশন কখন নিব? যখন আমি দেখবো যে ওই মার্কেটে আমার প্রাইস ইজ মোর দেন এভারেজ টোটাল কস্ট। সো আমার কস্ট দেখে, ভ্যারিয়েবল কস্ট, এভারেজ টোটাল কস্ট, টোটাল রেভিনিউ, মানে মোট কথা আমার কস্ট দেখে আমি আমার এই তিনটা ডিসিশনই নিতে পারি। সো লং রানে ফার্ম শুড এন্টার ইনটু মার্কেট ওয়েন প্রাইস ইজ মোর দেন এভারেজ টোটাল কস্ট, দেখেন তাহলে আমার তখন প্রফিট হয়। আর ফার্ম কখন এক্সিট করবে? ওয়েন প্রাইস ইজ লেস দেন এভারেজ টোটাল কস্ট। ঠিক আছে, যদি এটা এভারেজ টোটাল কস্টের কার্ভ হয়, তো এই 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 যখন এভারেজ টোটাল কস্ট কমতে থাকবে ততক্ষণ আমি থাকবো, যখনই আমার বেড়ে যাবে তখনই আমার থাকা উচিত না, তাই তো?
দ্য সাপ্লাই কার্ভ ইন এ কম্পিটিটিভ মার্কেট হচ্ছে ফার্মের মার্জিনাল কস্ট কার্ভ। কেন? কারণ মার্জিনাল কস্ট কার্ভই আসলে ডিটারমাইন করছে আমার কখন ওই মার্কেট আমার জন্য আর প্রফিটেবল না। এই জন্যই একটা কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্মের এই যে সাপ্লাই কার্ভ হচ্ছে তার মার্জিনাল কস্ট, মানে প্রাইস বাড়লে সাপ্লাই মানে বাড়ে আর কি, প্রাইস বাড়লে সাপ্লাই বাড়তে থাকে। কিন্তু সাপ্লাই বাড়লে কি হবে আমার, আমি ততক্ষণ পর্যন্ত সাপ্লাই বাড়াবো বা থাকবো যতক্ষণ পর্যন্ত আমার প্রাইস হচ্ছে লেস দেন এভারেজ ভ্যারিয়েবল কস্ট বা মোর দেন এভারেজ, সরি টোটাল এভারেজ টোটাল কস্ট, তাই তো, এটিসি। So short run আর long run supply curve কি? Short run হচ্ছে the portion of its marginal cost curve that lies above average variable cost, আর long run এর supply curve কি? The marginal cost curve that above the minimum point of its average. এখন আপনি বলেন ম্যাডাম কি বলেন, বুঝছি না। এই যে এইখানে দেখেন, এই যে এইটা, এটুক কি? হ্যাঁ, এটুক হচ্ছে আপনার, আপনি ঠিক আছে, আপনার প্রাইস, এবং এই যে এটা আপনার প্রাইস, তাই তো। এই যে এটা হচ্ছে, এটা যদি কস্ট হয় আর এটা যদি কোয়ান্টিটি হয়, তো এই যে এই পয়েন্টটা হচ্ছে আপনি যতটা ধরবে সেটা হচ্ছে আপনার প্রাইস। তো আপনি শর্ট রানে কি করবেন, যখন আপনার মার্জিনাল কস্ট এভারেজ ভ্যারিয়েবল কস্টের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক আছেন। যখনই তার নিচে চলে যাবে তখন আপনার মানে আপনি ইনকার করবেন। এই যে এইটা আরো সুন্দর করে এখানে দেখেন, দেখেন এটা যদি প্রাইস হয়, দেখেন আমার মার্জিনাল কস্ট আর এভারেজ টোটাল কস্ট কার্ভ, আর এটা হচ্ছে প্রাইস, ঠিক আছে। তো এভারেজ টোটাল কস্ট, এই যে এটা আমার প্রফিট, তাই না, যে এইখানে ইন্টারসেক্ট করেছে, তাহলে এইটুকু আমার প্রফিট। এই যে এভারেজ টোটাল কস্ট মানে এইখানে এটুকু হচ্ছে আমার প্রফিট, তাই তো। আবার ধরেন যখন আমার ওই যে আমার এভারেজ টোটাল কস্ট ইজ উপরে থাকবে আমার মার্জিন, এই কি বলে প্রাইসের, ততক্ষণ এই দেখেন তখন আমার প্রফিট এইটা, না সরি লস এইটা, কারণ এ তো এটার উপরে, প্রাইসের উপরে এভারেজ টোটাল কস্ট, তাহলে এইটা আমার লস, ঠিক আছে। এই যে যে কথাটা এখানে বলা আর কি, সেটাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন আপনার কম্পিটিটিভ মার্কেটে সাপ্লাই ইকুয়ালস দ্য সাম অফ দ্য কোয়ান্টিটি সাপ্লাইড বাই দ্য ইন্ডিভিজুয়াল ফার্ম। মার্কেট আর হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল, সেটাই মিন করছে, ঠিক আছে। So why do competitive firms stay in business if they make zero profit? Because profit equals total revenue minus total cost. Total cost includes all the opportunity cost of the firm. In the zero profit equilibrium, the firm's revenue compensates the owners for the time and money they expend to keep the business growing. হ্যাঁ, যেখানে ওই যে আপনি চেঞ্জ ইন প্রফিট জিরো হইলেও কেন ফার্ম থাকে, বিকজ আপনি তো প্রফিট ম্যাক্সিমাইজ করছেন, আপনি যে ইনভেস্ট করেছেন সেটা আপনি রিটার্ন নিতে চান। তো যতক্ষণ না পর্যন্ত আপনার চেঞ্জ ইন প্রফিট হ্যাঁ জিরো হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই মার্কেটে স্টে করেন। তাই এই জন্যে মানে ফার্মগুলা এই কস্ট কার্ভ দেখে ডিসাইড করে। এখন শর্ট রানে এবং লং রানে কি করে, নিশ্চয়ই লং রানে অপরচুনিটি কস্ট আছে, এবং শর্ট রানে হচ্ছে আমার ডিমান্ড এবং সাপ্লাই, ওইটা প্রিডিক্টেবল, মোর লক প্রিডিক্টেবল, মানে শর্ট রানে কি চেঞ্জটা আমরা ধরতে পারি। এই জন্য an increase in demand raises price and quantity in the short run. ওই যে মনে আছে আমরা বলেছিলাম যে আমার যদি ডিটারমিনেন্টস অফ সাপ্লাই বা ডিটারমিনেন্টস অফ ডিমান্ড যদি চেঞ্জ হয়, তাহলে প্রাইস এর সাথে, প্রাইস চেঞ্জের সাথে যে ডিমান্ড কার্ভটা চেঞ্জ হয় সেটা মানে অ্যালং না হয়ে শিফট হয়। তো আমাদের শর্ট রানে কি হয় আর লং রানে কি হয়, যদি প্রাইস বাড়তে থাকে আমাদের অফকোর্স কোয়ান্টিটি ডিমান্ড কমতে থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা অল্টারনেটিভ খুঁজে নিব, রাইট। তখন আবার মার্কেট একটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে, কোয়ান্টিটি ডিমান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই একটা ইকুইলিব্রিয়ামে চলে আসে, ঠিক আছে। তো যেটাই হোক, আমি মানে যতক্ষণ পর্যন্ত একটা ফার্ম একটা জায়গায় স্টে করতে পারে, যতক্ষণ পর্যন্ত ফার্মটা প্রফিট আর্ন করে, ঠিক আছে। এবং ফার্ম প্রফিট ততক্ষণ পর্যন্ত আর্ন করতে পারে যতক্ষণ পর্যন্ত না তার এভারেজ টোটাল কস্ট প্রাইসের থেকে
কম থাকে, যখনই প্রাইসের থেকে বেশি হয়ে যায় তখন আর পারেন। ওইটাই এখানে আপনাকে দেখাইছে ডিমান্ড এন্ড সাপ্লাই। হ্যাঁ, এটা যদি, আর লং রান সাপ্লাই কার্ভটা কেন ফ্ল্যাট, কারণ প্রাইসটা হচ্ছে লং রান সাপ্লাই, মানে মার্জিনাল কস্ট তো আমি জানি আমার সাপ্লাই কার্ভ, কিন্তু লং রানে আমরা আসলে প্রাইসের উপরে ডিটারমাইন করছি আমরা প্রডিউস করব কি করব না। এই জন্য ইন দ্য লং রান প্রাইস ইজ মাই সাপ্লাই কার্ভ, আর ইন দ্য শর্ট রান মার্জিনাল কস্ট হচ্ছে আমার সাপ্লাই কার্ভ। আপনারা কি এই কথাটা বুঝছেন না বুঝেন নাই? না বুঝাটাই স্বাভাবিক। আর যদি শিফট হয় তাহলে কি হবে, যেটা বললাম আর কি, লং রানে তো আসলে আমরা অল্টারনেটিভ করিয়ে ফেলি, তাই না? তাই আমার আর ওই যে, যেমন ধরেন আপনাকে সবচেয়ে সুন্দর একটা উদাহরণ দিই, এখন তেলের দাম বাড়া কমা নিয়ে। ঠিক আছে, দেখেন তেলের তেলের দাম যদি বাড়ে, হ্যাঁ, তাহলে দেখেন এখন কি হচ্ছে, এখন তেলের দাম কিন্তু বাড়ে নাই, কিন্তু আমাদের ইকোনমিক থিওরি কি বলছে, যে তেলের দাম বাড়লে ডিমান্ড কমবে। আমরা দেখলাম তেলের দাম তো একই আছে, গভর্নমেন্ট তেলের দাম বাড়ায় নাই, বাট সাপ্লাই যেহেতু থাকবে না এই জন্য মানুষ প্যানিক বাইং করছে। ওকে, তাহলে কি হইলো, আমার শর্টেজ অফ সাপ্লাই হয়ে গেল। প্রাইস, এখানে কিন্তু প্রাইস ডিটারমিনেন্টস আর না, কারণ প্রাইস তো একই আছে, তাহলে ডিমান্ড বাড়লো কেন? তার মানে অন্য কিছু কি ছিল এখানে, সাপ্লাই, যে মানুষ, মানে যেহেতু সাপ্লাই কমে গেছে এই জন্যে, মানে প্রাইস একই থাকা সত্ত্বেও আপনার ডিমান্ড বেড়ে গেছে। ঠিক আছে, তো এখানে ডিটারমিনেন্টস হচ্ছে supply of the product. So some resources used in production may be available only in limited quantities, সেটাও হইতে পারে। Firms may have different costs, সেটাও হইতে পারে। The marginal firm is the firm that would exit the market if the price were any lower. So আবার প্রাইস যদি কমে যায় ওই মার্কেটে আপনার প্রোডাক্টের, তাহলেও মানুষ, মানে ওই ফার্ম তো ওখানে থাকবে না, সে তো চলে যাবে। সো এই জন্য লং রানে, আচ্ছা, লং মানে স্লোপ অফ সাপ্লাই কার্ভ মানে হচ্ছে আপনার চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস। ঠিক আছে, তো স্লোপ আমরা ক্যালকুলেট করতে তো পারি, তো বলছে যে আহ, যদি আপনার প্রোডাকশন শুধুমাত্র আপনি লিমিটেড প্রোডাকশন করতে পারেন, এর বেশি করতে না পারেন, যেমন যেটা আমাদের এই সাপ্লাই অফ অয়েল, যে গভর্নমেন্ট যেহেতু লিমিটেড কোয়ান্টিটি তৈরি করতে পারে, হ্যাঁ, গভর্নমেন্টের এর বেশি গভর্নমেন্ট সাপ্লাই দিতে পারে না। ঠিক আছে, ওর পার মান্থ কত সাপ্লাই থাকবে সেটা লিমিটেড, কারণ গভর্নমেন্ট ডিসাইড করে সে পার মান্থ কত সাপ্লাই কোয়ান্টিটি দিতে পারবে ইন দ্য মার্কেট। সো যদি এটা হয় তাহলে তো আপনার ফার্মের যখন ডিসিশন নিতে হয় যে সে কি এই মার্কেটে, মানে ডিমান্ডের তাহলে কি হবে। হ্যাঁ, তো যাই হোক, তো শর্ট রানে এবং লং রানে ডিফারেন্ট ধরনের কস্ট ফার্ম ইনকার্ড করে। তো যদি আমরা দেখি কস্ট, আমার মার্জিনাল কস্ট আমার প্রাইসের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো অবশ্যই আমরা ওইটা কন্টিনিউ করব না। আর যাই হোক, তো এই হচ্ছে আপনার কস্ট ফাংশন এন্ড ম্যানেজেরিয়াল ডিসিশনস ইন বাই লুকিং এট ডিফারেন্ট কস্টস। এবার বলেন কি বুঝলেন আর কি বুঝলেন না। আপ- হ্যাঁ বলেন, প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন নাই, এই যে এই ম্যাথ গুলা করতে হবে। এখন আপনি ক্লাসে বসে করেন আর বাসায় করেন, আপনাকে ম্যাথ গুলাকে, কোন কোন ম্যাথ গুলা করতে হবে সেটা হচ্ছে যে 10, তারপরে হচ্ছে আপনার 11 না, 10, তারপরে হচ্ছে 6,
6, 10, এই যে 5, 6, 10, 5, 6, 10, এই তিনটে ম্যাথ আপনাদেরকে করা লাগবে। ইলেভেনটা করা লাগবে কিনা দেখি, সাপোজ দ্যাট না, 11 করা লাগবে না। ঠিক আছে, 5, 6, 10, আর কোনোটা? ও হ্যাঁ, 8, 8ও, মানে 7, 8ও আপনারা কইরেন। তাহলে কি কি বললাম? 5, 6, 7, 8 আর 10। তাহলে বলেন মিস 9 বাদ দিলেন কেন? কারণ 9টা হচ্ছে এ, আহ, মানে মোর অফ এ থিওরি দেন ম্যাথ। ঠিক আছে, তাহলে আমি আপনাকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি, মানে আপনি এখনই বসে বসে করতে পারবেন। ক্লাস ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট। কত কত বললাম, কোনটা কোনটা করালাম? 5 তো আমরা ক্লাসেই করেছি। 5 না, আমরা বোধহয় 4 করেছি ক্লাসে, না? তাহলে 4 তো অলরেডি হয়ে গেছে। তাহলে 5, 6, 7, 8 আর 10। ঠিক আছে, আপনাকে এখন আপনি এখন বসে করতে পারেন, তারপরে আপনি ইয়ে বাসায় কইরেন আর কি। ওকে, সো সবাই, এই যে এখানে তো 19 জন আছে, 14 জন কেন দিয়েছেন? আচ্ছা, আমি একটা ছবি তুলে রাখছি আপনার অ্যাটেন্ডেন্সের জন্য। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। ওকে ম্যাম। হ্যাঁ, এখন আপনি বসে বসে অঙ্ক করতে পারেন, কারণ আমাদের এখনো অনেক আধা ঘন্টা আছে, তো আপনি বসে বসে অঙ্কগুলা করেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর সবাই তো গত সপ্তাহের অঙ্ক করে নাই, মাত্র 3 জন জমা দিয়েছেন। আচ্ছা শুনেন, আপনি যদি অ্যাসাইনমেন্ট না করেন, আমি দেখবো যে কে কে হোমওয়ার্ক করছে না, তখন তাকে আমরা, তো আমাদেরকে হোম অ্যাসাইনমেন্টে মার্কস কমে যাবে। আর আপনি পরীক্ষায়ও তো এগুলো আসবে, তাই না? সরি। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা যাই। আমি আসলে সকালে একটা 2 ঘন্টার ক্লাস নিয়েছি, এখন আবার 2 ঘন্টা কথা বলতে ভালো লাগছে না। আপনারা ম্যাথ গুলা করেন, ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এনিথিং,
আমাকে একটু বললেন। তো আপনি তখনই বুঝতে পারবেন, আপনি একটু বইটা পড়েন, আমি কি বলেছি চিন্তা করেন। তারপরেও যদি আপনার প্রশ্ন থাকে প্লিজ লেট মি নো ইন মাই নেক্সট ক্লাস। এখন আমাদের নেক্সট উইকের ক্লাস কি আমাদের কবে থেকে বন্ধ আমি জানি না। যদি আগামী আগামী রবিবার হচ্ছে আমার 16 তারিখ না 15 তারিখ, 15 তারিখে মনে হয় বন্ধ না, তাহলে আমরা নেক্সট রবিবারে মানে আপনাদের ক্লাস হবে, ঠিক আছে? মানে আমি 17 তারিখে থাকবো না ঢাকায়, তো 17 তারিখ থেকে আমি ক্লাস নিতে পারবো না। আমাদের কবে থেকে বন্ধ আপনাদেরকে দিয়েছে, কবে থেকে বন্ধ বলেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমাকেও যেহেতু বলে নাই, তো যদি মানে আগামী সপ্তাহে থেকে বন্ধ না হয় তাহলে আপনাদের 15 তারিখে ক্লাস হবে, ঠিক আছে? আর আমরা তো অনলাইনে ক্লাস নিই, ইট ডাজেন্ট ম্যাটার আপনি দেশে গেলেন না ঢাকায়, আর আপনারা তো ওয়ার্কিং প্রফেশনালস। আপনাদের অফিসে নিশ্চয়ই 18 তারিখের আগে বন্ধ দেবে না, মানে আপনার 17-18-র আগে। 17 তারিখে বোধহয় সবে কদরের বন্ধ, রাইট? হুম। আপনারা জি ম্যাম। যারা আমার সাথে, হ্যাঁ আপনারা যারা আমার সাথে প্রিন্সিপালস অফ মার্কেটিং নিয়েছে, ওটা আর কি 17 তারিখে ক্লাস। 17 তারিখে আর কি আমি ঢাকায়, মানে আই উইল বি আউট অফ টাউন, হ্যাঁ, ফর হলিডেজ। তো আমি 17 তারিখ থেকে যেহেতু আমি দেখলাম বন্ধ, তাই আমি ওই দিনই প্লেনের টিকিট কাটছি, কারণ ওটা সবে কদরের জন্য বন্ধ ওই দিন। তো আমি ওই জন্য ওই দিনের প্লেনের টিকিট কাটছি। সো আপনাদের তো রবিবারে, আমার মনে হয় 15 তারিখে ক্লাস হবে। যদি হয় তখন দেখা হবে না, ঠিক আছে? ওকে, এখন বসে বসে ম্যাথ করেন, আমি যাই, খোদাফেজ। ওকে, সি ইউ অন সানডে। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।